মাটির পাত্রের উপরে ডিজাইন করা নিয়ে তোমাদের অনেকের মনে সংশয় আছে। সেই সংশয় আজ সব দূর হয়ে যাবে, শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার আজকের নতুন ব্লগ মাটির পাত্রের উপরে কিভাবে ডিজাইন করবে। আজকে আমি একটা জন্মদিনের থালি সেট রেডি করছি। প্রথমেই থালা বাটিগুলো জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু ভালো করে হালকা হাতে ঘষে নিয়ে থালা বাটিগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে উপরে যে বালি বালি ভাবটা থাকে সেটা যাতে উঠে যায়, ঠিক সেই কারণে আমি থালাগুলোকে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিলে কি হয়, মাটির পাত্রটা যখন ভিজে থাকে তখন তার উপরে পেন্ট করতেও সুবিধা হয়, মানে তাড়াতাড়ি তুলিটা নড়ে, এই কারণেই এই ধুয়ে নেওয়ার ব্যবস্থাটা। তারপর আমি লাল রঙের যে ফেব্রিক কালার সেটা দিয়ে পুরো পাত্রগুলোকে সব রং করে নিয়েছি, কারণ ভিজা অবস্থাতেই রঙটা করে নিলে খুব ভালো ফোটে আর তাড়াতাড়ি রঙটা পাত্রে ধরে। শুকিয়ে গেলে যেমন তুলির একটা দাগ পড়ে, সেই দাগটা ভেজা অবস্থায় পড়ে না। তো তারপর আমি পেন্সিল দিয়ে হালকা হাতে যে ড্রয়িংটা আমি করব, যে পেনটা করব, সেই পেনটা হালকা হাতে এঁকে নিয়েছি। কারণ ডাইরেক্ট করতে গেলে যদি কখনো ভুল টুল হয় তাহলে সেক্ষেত্রে আবার সংশোধন করতে গেলে না অনেকটা খাটনি পড়ে যায়, তাই আমি হালকা হাতে এঁকে নিয়েছি। তোমরা চাইলে এঁকে নিতে পারো, আর যাদের অনেক ভালো প্র্যাকটিস আছে তারা নিজে সরাসরিও থালার উপরে করতে পারো। আমি ওই সাহসটা নিইনি, আর অত বাহাদুরি না দেখিয়ে প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে কি করব করে অনেক ভাবনা চিন্তার পর এই ধরনের ডিজাইন আমি তৈরি করি। প্রথমটা ভাবলাম কলকা দিয়েই তৈরি করি, আর এটা হয়ে গেলে আমি আবার আরও একটা থালি তৈরি করতে শুরু করব, কারণ সামনেই আমার মেয়ের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষেও একটা থালা আমি রেডি করব। এখন এই জিনিসগুলো যেন ট্র্যাডিশন চলে এসেছে। গায়ে হলুদ, আইবুড়ো ভাত, বেবি শাওয়ার, তারপর জন্মদিন, সমস্ত কিছুতেই যেন এই থালাগুলোর প্রচলন এখন খুব বেড়ে উঠেছে। কারণ আমরা যেন পুরনো দিনের ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। ঠিক সেইভাবেই আজকে আমি থালাটা তৈরি করছি জন্মদিন উপলক্ষে। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার উপরেই নির্ভর করে ভবিষ্যতের কাজগুলো, আর কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার সেগুলোও তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝে নিতে পারবো। সেই জায়গাগুলোকে আমি আবার নতুন করে তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখো। আমার থালার কাজটা শেষ হয়ে গেছে, এখন আমি বাটিটা ধরেছি। বাটির উপরে ডিজাইন করাটা একটু টাফই হয়ে যায়, যেহেতু বাটির আকৃতিটা একটু অন্যরকম, তাই কেমন হবে না হবে সেটা নিয়ে খুবই আমার কনফিউশন ছিল, আর আমি ভয়ও পাচ্ছিলাম। তো যাই হোক, অনেক সাহস নিয়ে আমি করতে বসলাম, কিন্তু যখন আমি শুরু করলাম তখন মনে হচ্ছে না, কোনো অসুবিধা হবে না, আমি করে নিতে পারবো। তো ঠিক সেই ভাবা আর সেই কাজ। তো আমি এরপরে বাটি আস্তে আস্তে করে 4টে বাটিতে 4 রকম ডিজাইন করেছি। এটাতে পদ্মের উপর দিয়ে হালকা কলকা দিয়ে ভরিয়ে দিয়েছি, মানে পদ্মটাকে ফাঁকা রাখিনি, চারিদিকটা ভরিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এইবার পরের বাটিতে কি করব, আমি ভেবেছিলাম যে একই রকম ডিজাইন করব, তারপর মনে হলো না, একরকম ডিজাইন করাটা কেমন লাগবে, তার থেকে 4টে বাটিতে 4 রকম ডিজাইন করি, দেখি কেমন লাগে, সেটা আশা করি ভালোই লাগবে। তো আমি পেন্সিল দিয়ে প্রথমে মার্ক করে নিয়েছিলাম। এই বাটিগুলোর ক্ষেত্রে আমি ভিতরে পেন্সিল দিয়ে এঁকে নিইনি, কারণ এটাই মনের মধ্যে চিন্তা ছিল যে আমি কী আঁকবো। তো আমার আঁকতে শুরু করার পর মনে হলো যা মনে আসে সেটাই আঁকি, ঠিক সেইভাবেই তৈরি করেছি। আর 3 নম্বর বাটিতে আমি ময়ূর কলকা দেওয়ার চেষ্টা করছি। কোনো রকমভাবে একটুখানি বডি ফিগারটা এঁকে নিয়েছিলাম, তারপর থেকে পেন্সিল দিয়েই কোনো রকম স্কেচ না করে আমি আঁকতে শুরু করেছি। শুধু রাউন্ডের যে বর্ডারটা ছিল সেটা আমি দিয়ে নিয়েছিলাম, যাতে একটু মাপের বাইরে চলে না যায়, কারণ বাইরে চলে গেলে না জিনিসগুলো ভালো লাগবে না। তাই একটা নির্দিষ্ট শেপের মধ্যে থাকলে সেটা দেখতে ভালো লাগবে, ঠিক সেই কারণেই। মাটির গ্লাসগুলো নেওয়ার সময় তোমরা অবশ্যই চেক করে নিও, কারণ গ্লাস যদি ফাটা থাকে তাহলে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বেরিয়ে যাবে। তাই যখন দোকানে কিনবে তখন জল দিয়ে চেক করে তারপরে কিনো, কারণ আমি যখন কিনতে যাই তখন 3-4টে গ্লাস বাদ দেওয়ার পর এই গ্লাসটা নেওয়া হয়েছে। দেখে নিও কেমন হয়েছে গ্লাসের ডিজাইনটা, ওইগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমি গ্লাসের ডিজাইনটা করেছি।